ব্যাকটেরিয়াল জেনেটিক্স পড়তে গিয়ে আমরা দেখেছি যে কেন এটা এত ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যদি তোমার পরীক্ষার ব্যাপারে বলো তাহলে বহু কোশ্চেন এখান থেকে আসে, ওরাল টেবিলেও অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেটা তো একটা অ্যাসপেক্ট গেলই। কিন্তু আজকের দিনে কোনো একটা মেডিকেল জার্নাল বা কোনো একটা লিটারেচার পড়তে গেলে দু চারটে জেনেটিক্সের কথা তার মধ্যে উঠে আসে। সুতরাং যেমন কম্পিউটার সায়েন্স না জানলে আজকের দিনে আমরা নিরক্ষর বলি, তেমন জেনেটিক্সের দু চারটে বেসিক জিনিস না জানলে তাকে আমরা নিরক্ষর চিকিৎসক বলেই বলবো। আমি বারে বারেই ফোকাস করি যে এমন একটা যুগে তোমরা ঢুকতে যাচ্ছ যে সময়টায় একটা ড্রাগ রেজিস্ট্যান্সির প্যান্ডেমিক হতে পারে এবং নতুন নতুন মাইক্রো অর্গানিজম তার নানা রকম নোভেল জিন নিয়ে হাজির হতে পারে। এমনকি পুরনো যে সমস্ত রোগগুলো এখন পৃথিবী থেকে প্রায় চলে গিয়েছে, সেই সমস্ত ডিজিজগুলো রিমার্চ করতে পারে। সো এই ব্যাপারটা সম্পর্কে আজকের চিকিৎসকদের সচেতন থাকতে হবে। তো সেটা করতে গিয়ে দু চারটে কথা জেনেটিক্সের না জানলেই নয়। ব্যাকটেরিয়া জেনেটিক্সের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে, লটা ফলো করে। তাহলে আমরা জেনেটিক্সে যেগুলো আগে পড়েছি তাতে আমরা দেখেছি যে ডিএনএ হচ্ছে এই জেনেটিক্সের গোড়ার কথা। দুটো নিউক্লিওটাইড, দুটো স্ট্র্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, জানো তোমরা যে এটা হেলিক্যালি কয়েলড থাকে। এবং ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম সেটা হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটা কয়েলডও থাকতে পারে, আবার হেলিক্যালও থাকতে পারে, লিনিয়ার থাকতে পারে, কিন্তু এটাকে নিউক্লিয়েট বলে কারণ এটা এনসার্কেল নয়, কোনো মেমব্রেন থাকে না। কি হলো, কি এমন হলো যে এত হাসি পাচ্ছে? তো এই নিউক্লিয়েট হ্যাপ্লয়েড ক্রোমোজোম, তার মধ্যে ক্রোমোজোমের যে সমস্ত বেসিক জিনিসগুলো সেগুলো থাকে। একটা আরেকটাকে ধরে আছে কতগুলো শক্তিশালী বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড। চারটে পিউরিন পিরিমিডিনের গল্প তোমরা জানো। পিউরিন এ আর জি মানে কি কি বলে দাও? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন, এবার এরা দুটো বন্ডে, দু রকম বন্ডে থাকে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, হাইড্রোজেন বন্ড। এই স্ট্রেংথটা জিসি পার্টিকেল, জিসি মলিকুল, তার স্ট্রেংথটা অনেক বেশি, কারণ তিনটে বন্ড আছে। তো আমরা জানি যে এ টি এর সঙ্গে একই হারে থাকে, একই অনুপাতে থাকে, সি জি এর সঙ্গে একই অনুপাতে থাকে একটা স্পিসিসে। ঠিক তেমনই এটি রেশিও এ জিসি রেশিওর সঙ্গে সমান সমান থাকে। যে কোনো একটা স্পিসিস যদি মনে করো যে এস্টেরিশিয়া কোলাই, তার যে জিসি কন্টেন্ট, আমরা জিসি কন্টেন্ট দিয়ে মাপি কারণ জিসি হচ্ছে মোর স্টেবল বন্ড। তো জিসি কন্টেন্ট অলমোস্ট এস্টেরিশিয়া কোলাইয়ের যা থাকে, ক্লেপসিয়েলার তা থাকে না, সালমোনেলার তা থাকে না। সেই জন্যই স্পিসিস টু স্পিসিস এই জিসি কাউন্ট দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারি। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। ভেবে দেখো যে শুধু কি ক্লাসিফিকেশন, ব্যাকটেরিয়া আইসোলেশনে আজকের দিনে আমরা মলিকুলার কনসেপ্টটা ব্যবহার করি, পিসিআর টেকনোলজি ব্যবহার করি। সুতরাং এখানে কিন্তু আস্তে আস্তে অপরিহার্য হয়ে উঠেছে এই জিসি কন্টেন্টের ভ্যালু। সুতরাং আইডেন্টিফিকেশনও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ালো। আজকে মলিকুলার জেনেটিক্স যখন আমরা পড়ছি বা বায়োলজি পড়ছি,
তখন সেটা পড়তে গিয়ে এই যে জেনেটিক্স বারে বারে আসছে, তার কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া তার যে স্ট্রাকচার, ব্যাকটেরিয়া তার যে এনজাইম, তার টক্সিসিটি, ব্যাকটেরিয়ার ভিরুলেন্স, এই সবগুলো আমাদের দরকার হচ্ছে। এবং এই যে জিন এক্সপ্রেশন, একটা জিন ব্যাকটেরিয়া রয়েছে, সেই জিনটা সে এক্সপ্রেস করছে, যেটাকে আমরা ফেনোটাইপিক এক্সপ্রেশন বলি। সেই ফেনোটাইপিক এক্সপ্রেশনের যে প্রোডাক্ট তৈরি হয় জিন থেকে, যে সেন্ট্রাল ডগমা মলিকুলার জেনেটিক্সের, সেটা তোমরা জানো যে ডিএনএ থেকে আরএনএ, আর আরএনএ থেকে পলিপেপটাইড চেঞ্জ তৈরি হয়। এই পলিপেপটাইড চেঞ্জ থেকে প্রচুর প্রোটিন তৈরি হচ্ছে, যা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারাল কাজে লাগছে, ব্যাকটেরিয়ার টক্সিজেনিসিটিতে লাগছে, এবং আমরা এই সমস্ত প্রোডাক্ট থেকে ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারি। সুতরাং আইডেন্টিফিকেশনে আজকের দিনে মলিকুলার জেনেটিক্সের উল্লেখযোগ্য ভূমিকা রয়ে গেল। আজকে তোমরা প্রত্যেকটা টেস্ট মানে অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু পিসিআর টেকনোলজির কথা লেখো। এই পিসিআর টেকনোলজি একটা নির্দিষ্ট জিনকে কেন্দ্র করে তো হবে, শুধু তো পিসিআর বললে হয় না। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার একটা জেনোমিক সেগমেন্টে, জিন সেগমেন্টে একটা এমন স্পেসিফিক জিন আছে যে জিন দিয়ে সে প্যাথোজেনিসিটি করে, মানে ইমিউন ইভেশন করে। আমাদের শরীরে ঢুকতে গেলে ওকে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তাকে হারাতে হবে, পরাস্ত করতে হবে। তো সেইটা করতে গিয়ে ওর লাগে প্যাথোজেনিক আইল্যান্ড, যেখানে এই সমস্ত জিনগুলো লুকিয়ে থাকে। এই প্যাথোজেনিক আইল্যান্ডের স্টাডি করতে গেলে আমাকে কিন্তু ব্যাকটেরিয়ার যে জিন প্যাটার্ন, সেটা কিন্তু সিকোয়েন্সটা জানতে হবে। তো সেটাই জানবার কাজে আমরা আজকে এই পড়াটা আমরা যেটা পড়বো আজকে, সেটা আস্তে আস্তে কিন্তু পিসিআর টেকনোলজির দিকে চলে যায়। কারণ আমাদের কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন। পিসিআর দিয়ে আমরা যেমন অ্যাম্প্লিফিকেশন করব, জেনোমিক প্রোডাক্টটাকে বাড়িয়ে নেব, তারপর তেমনই সেটাকে আমরা বিভিন্ন অ্যাসপেক্টে ব্যবহার করে আইডেন্টিফিকেশন করতে পারবো ব্যাকটেরিয়া, যেটা কি ধরনের ব্যাকটেরিয়া, এটার মধ্যে কোনো জেনোমিক মিউটেশন হয়েছে কিনা, এটা কি সেই পুরনো ব্যাকটেরিয়া, এটাকে সেই পুরনো করোনা ভাইরাস নাকি নতুন করোনা ভাইরাস, এখানে কি কোথাও একটা জেনোমিক মিউটেশন হয়েছে, এর ক্যারেক্টারিস্টিক্স কি আগের মতোই আছে নাকি পাল্টে গিয়েছে, এখন যে নতুন ভ্যাকসিনটা বানাবো সেটা কিরকম স্ট্রাকচার নিয়ে বানাবো, কিরকম স্ট্রাকচার কিরকম প্যাটার্ন হবে, সেই প্যাটার্নটা শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে, সেই প্রতিরোধ ক্ষমতার নেচারটা কিরকম হবে, এই সবটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এই জেনোমিক্সের উপর। The central dogma of molecular biology is DNA to RNA and RNA to polypeptide synthesis, followed by different type of protein synthesis, and that proteins are utilized for structural purpose as well as for bacterial toxigenicity to evade the immune system of human being or animal. ওয়াটসন-ক্রিকের ডিসকভারি অফ ডিএনএ কিছুতেই ডাবল হেলিক্সের কনসেপ্টটা আসছিল না। দুঃখে কষ্টে ওয়াটসন ক্রিক একটা পাবে বসে দুপাত্র পান করছিল। ঠিক সে সময় একটা বাচ্চাদের ওই মেরিগোরাউন্ড টাইপের একটা খেলনা, সেটা দেখে মাথায় ক্লিক করে গেল, আরে এটা ডাবল হেলিক্স তো হতে পারে। ছুটে চলে গেলেন পরীক্ষার হল, গিয়ে দেখলেন যে তাই তো, এরকম ভাবে যদি আমরা হেলিক্সটার কথা ভাবি তাহলে সেটা পেয়ে গেলাম। সেই দুটো চেয়ার আজও সেই পাবে, ইংল্যান্ডে গেলে তোমরা দেখতে পাবে এখনো সেই দুটো চেয়ার রয়েছে, এবং সেখানে দুপাত্র অফার করা হয় সন্ধেবেলা। তো যাই হোক, এই ওয়াটসন ক্রিক তাদের এই আবিষ্কার ছিল ডাবল হেলিক্স। এখানে সেই ছবি আমি এঁকেছি, একটা 5' এন্ড একটা 3' এন্ড। এই দুটো ছবি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে হাইড্রোজেন বন্ডে পিউরিন পিরিমিডিন দিয়ে, যেটা তোমরা আগে বললে, একটু আগেই বললে, এটিজিসি কেমন করে আটকানো রয়েছে। এবং এই বন্ডটার স্ট্রেংথ কিন্তু সিজি মলিকুল যেহেতু ট্রিপল বন্ডে আছে, তাই এই সিজি দিয়ে বা এই মলিকুলটাকে দিয়ে আমরা ডিফারেন্ট স্পিসিস টু স্পিসিস আইডেন্টিফিকেশনে ব্যাকটেরিয়া আমরা অনেক
হেল্প পাই এই সিজি মলিকুলার স্ট্রেংথের জন্য। তো এখানে অল্টারনেটিং ইউনিটস অফ ডিঅক্সিরাইবোজ অ্যান্ড ফসফেট অ্যাজ ব্যাকবোন আছে। এই যে ব্যাকবোনটা দেখছো, এই ব্যাকবোনটা, এটাকে ব্যাকবোন বলে। এখানে ডিঅক্সিরাইবোজ আর ফসফেট, ডিঅক্সিরাইবোজ আর ফসফেট এরকম করে সাজানো আছে। এই ব্যাকবোনের সঙ্গে ডিঅক্সিরাইবোজের সঙ্গে কিন্তু এই সমস্ত পিউরিন আর পিরিমিডিনগুলো আটকে থাকে, তোমরা জানো সেটা। এখানেই ওই বন্ডের ব্যাপারটা এলো, যা দিয়ে এই ডাবল হেলিক্সের স্ট্রেংথ সেটাই এখানে লিখেছে। বেস পেয়ারে আমি বলেছি যে এটি জিসি, এটা প্রপোর্শনের থাকে, তোমরাই জানো, তোমরা বলেছো। ডিএনএ রেপ্লিকেটস ফার্স্ট আনউইন্ডিং অ্যাট ওয়ান এন্ড টু ফর্ম এ ফর্ক। একটা ফর্কের মতো হয় ডিএনএ, যখন রেপ্লিকেশন হয় সেই ফর্কের মধ্যে সিনথেসিস হয়, and each strand of fork acting as template for the synthesis of complementary strand. যখন দুটো ডিএনএ আলাদা করে সরে গেল, পিসিআরে আমরা কিন্তু টেম্পারেচার দিয়ে দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে সেপারেট করে ফেলি। দুটো স্ট্র্যান্ডের মধ্যে থেকে একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হয়, এবং এইভাবে পিসিআর টেকনোলজিতে অ্যাম্প্লিফিকেশন হয়। এই দুটোকে আমরা আলাদা করে ফেললাম, দুটো সরে গেল, সরে যাওয়ার পর দুটো থেকে আলাদা করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড ভেতরে তৈরি হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে অ্যাম্প্লিফিকেশন প্রোডাক্ট বাড়ে। স্ট্রাকচারটা সেটা, এটা তোমাদের বহু জানা স্ট্রাকচার, নতুন করে কিছু বলার নেই। A DNA molecule is composed of two chains of nucleotides wound together in the form of a double helix. Each chain has backbone of deoxyribose and phosphates residues arranged alternatively. RNA contains sugar ribose instead of deoxyribose. DNA আর RNA এর মধ্যে সেই পার্থক্য, একটা থাইমিনের জায়গায় ইউরিসিল রয়েছে, ইউরাসিল রয়েছে, আর একটা হচ্ছে সুগার রাইবোজ ইনস্টেড অফ ডিঅক্সিরাইবোজ আছে। RNA কত রকমের হয় না, তিনটে রকমের আমরা খুব ভালো করে জানি। একটা হচ্ছে মেসেঞ্জার RNA, রাইবোজোমাল RNA অ্যান্ড ট্রান্সফার RNA, আমরা পড়েছি এগুলো। তাহলে কি দাঁড়ালো? দ্য নলেজ অন ডিএনএ লিড টু অ্যাডভান্সেস ইন মলিকুলার বায়োলজিতে আমাদের এগিয়ে দেবে কিভাবে? এগিয়ে দিচ্ছে যে সেন্ট্রাল ডগমা অফ লাইফ, আমরা জানি ডিএনএ টু আরএনএ, মেসেঞ্জার আরএনএ, সেখান থেকে পলিপেপটাইড, and DNA carries the genetic information. DNA is transcribed to RNA. Polypeptides cell function depends upon specific polypeptides, protein and enzymes. DNA is a storehouse of protein synthesis, and DNA acts as a template for synthesis of messenger RNA, and virus differs from the other as they contain either DNA or RNA. এখন এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে ডিএনএ যে সেগমেন্টটা ট্রান্সক্রাইব হবে সেই সেগমেন্টের জেনোমিক কোডটা লুকিয়ে থাকে। এবার এসো হোয়াট ইজ কোড ইন জেনেটিক্স অর কোডন ইন জেনেটিক্স, সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে নিশ্চয়ই। হোয়াট ইজ কোডন? ট্রিপলেট। কোডন হচ্ছে ট্রিপলেট। সেই ট্রিপলেট ইট ইউনিট কনসিস্ট অফ সিকোয়েন্স অফ থ্রি বেসিস, তিনটে বেসিস। কেমন হলো তিনটে বেসিস? মনে করো এটিসি, এটিসি, জি, টি, সি, এরকম করে একটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে। তাহলে এই তিনটে হলো, তিনটে মিলিয়ে হচ্ছে একটা কোডন। কেন না এই তিনটে থেকে একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড, একটা পার্টিকুলার প্রোটিন সিনথেসিস হয়, তাই তো? বেশ, তাহলে এটা হলো কোডন। পরীক্ষার হলে আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ কোডন, এটা না বলার মতো কিছু নেই। তাহলে এটা একটা ট্রিপলেট যেটা থেকে একটা পার্টিকুলার স্পেসিফিক প্রোটিন তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এখানে এই একটা পার্টিকুলার কোডন থেকে যে একটাই প্রোটিন সিনথেসিস হবে, স্পেসিফিক হবে, তার কোনো মানে নেই। এই একটা থেকে আরো অন্যরকমও হতে পারে। যেমন তোমরা এখানে দেখলে যে এটিসি, এটিসি যদি একটা সিস্টিনকে তৈরি করে, তাহলে এমনও হতে পারে যে এটা একটা আর্জিনিনকে তৈরি করতে পারে। বোঝা গেল? তাহলে এটা স্পেসিফিক হলেও এর কিন্তু একটা ক্ষমতা আছে যেটা আরেকটা অন্যরকম অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে এখানে বলছে এ কোড ক্যান মেক সিঙ্গল অ্যামিনো অ্যাসিডস মোর দ্যান ওয়ান কোড প্রেজেন্ট ফর মেকিং সিমিলার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস। তাহলে এই একটা কোডই শুধু এটাকে তৈরি করবে না, অন্যান্য কোডও কিন্তু তৈরি করতে পারে ওই অ্যামিনো অ্যাসিডস। যেমন সিটিজি, জিটিসি থেকেও কিন্তু এই আর্জিনিন তৈরি হতে পারে। সে কথাই বলছে এখানে। এটা কি পরিষ্কার হলো? এটা তো তোমরা জানতে।
AGA মেক আর্জিনিন, সেরকম আর্জিনিন কিন্তু অন্য একটা কোড থেকেও তৈরি হতে পারে। এবার AGC, CGU, CGG also code for similar amino acids, ওই একই কথা বলেছে। সাম কোডনস উয়া, উগা, উয়া এন্ড ওয়াক, এই তিনটে কোডনের নাম মনে রাখতে হবে, উগা, উয়া আর উয়াক। এরা কি করে, কি নাম এদের? এরা হচ্ছে ননসেন্স কোডন। কেন? এই প্রোটিনগুলো, এই কোডগুলো থেকে কোনো অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হয় না, তাই এদেরকে কি বলে? ননসেন্স। এরা কোনো কাজের না, ননসেন্স। তো এই কোডনগুলো শুধু ননসেন্স কোডনই নয়, এরা কিন্তু যদি মেসেঞ্জার আরএনএ থেকে এসে আলটিমেটলি গিয়ে আমরা রাইবোজোমাল আরএনএতে যখন ডিকোডিং হচ্ছে সেই সময় যদি এরা এসে দাঁড়ায়, তাহলে সেই এন্টায়ার ট্রান্সক্রিপশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে, তাই একে স্টপ কোডনও বলে। বোঝা গেল হোয়াট ইজ স্টপ কোডন? তাহলে কারা কারা স্টপ কোডন? এই উগা, উয়া আর ওয়াক, এই তিনটেই স্টপ কোডন। কারণ এরা যখন সিনথেসিস হচ্ছে, তখন সিনথেসিস হতে গিয়ে এই একটা মনে করো স্ট্যান্ড, এখানে আরএনএ পলিমারেজ ডিএনএটাকে মেসেঞ্জার আরএনএ করলো, মেসেঞ্জার আরএনএটা এসে সাইটোপ্লাজমে যখন আসলো, ট্রিপলেটস আছে, ডিকোডিং হচ্ছে, সেই সময় কি হলো? কে এলো? টিআরএনএ, টিআরএনএ এলো। টিআরএনএ এর মধ্যেও অ্যান্টিকোডন রয়েছে, তার সঙ্গে এটা ফিট হলো, যখন হলো তখন এই অ্যামিনো অ্যাসিডটা খুলে গেল, এর পরপর একসঙ্গে লেগে একটা পলিপেপটাইড চেইন তৈরি হয়। তো এটা তোমরা জানো, যখন এখানে এসে এই কোডনটা এর সঙ্গে রিডিং এর কোনো অসুবিধা হলো, স্টপ কোডন এসে এখানে দাঁড়ালো, তখন এই এন্টায়ার প্রসেসটা বন্ধ হয়ে গেল। এই একে একে কিন্তু পড়বে পরীক্ষার হলে, কিন্তু মাইক্রোবায়োলজিতে ছবি না আঁকলে কোনো নম্বর আসে না, এটা কিন্তু মাথায় রাখবে। ছবি কিন্তু আঁকতেই হবে, এবং নম্বর পেতে গেলে ছবি এঁকে এক্সামিনারকে বোঝাতে হবে, অত লেখার প্রয়োজন নেই, কিন্তু আঁকতে হবে। তাহলে স্টপ কোডন একে বললো। হোয়াট ইজ এ জিন? জিন কাকে বলে? এটা পরীক্ষার হলে না বলতে পারার মতো কিছু নয়। এটা আমরা জিজ্ঞেস করি, হোয়াট ইজ জিন? কেউ একজন বলো যে হোয়াট ইজ জিন? জিন কি? জিন কি দাঁড়ালো তাহলে? জেনেটিক ইনফরমেশনের মধ্যে কোড করা থাকে তো, থাকে তো জেনেটিক ইনফরমেশন। আর কি করে ডিফাইন করবে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ জিন? কি গো, জেনেটিক্স তো অনেক পড়েছো। is a sequence, লেখাই আছে, is a sequence of DNA carrying codons specifying for particular polypeptide। এখানে তো সেটা উত্তর লেখা রয়েছে, যেটা জিন হচ্ছে সেই সেগমেন্ট যেখানে তিনটে কোডন আছে, তিনটে কোডন নিয়ে এলো, তিনটে কোডন থেকে একটা পলিপেপটাইড সিনথেসিস হলো, যার একটা পারপাস আছে, যে একটা পার্টিকুলার প্রোটিন সিনথেসিস করে একটা পার্টিকুলার ফাংশন করবে। তাই তো জিন এক্সপ্রেশন মানে কি? জিনটা যখন এক্সপ্রেস করলো, জিনটার থেকে একটা পার্টিকুলার প্রোটিন বেরোবে, সেই প্রোটিনটা কোনো একটা কাজে লাগবে, তাই তো? তাহলে সে কথাই তো লিখেছে যে এই ব্যাকটেরিয়াল স্ট্রেচের মধ্যে এই যে জিন ইজ সিকোয়েন্স অফ ডিএনএ ক্যারিং কোডনস, সেই স্ট্রেচটা যেটার মধ্যে কোডন আছে, এবং সেই কোডন থেকে স্পেসিফাইং ফর পার্টিকুলার পলিপেপটাইড, পার্টিকুলার একটা প্রোটিন তৈরি হয়, পলিপেপটাইড থেকে একটা প্রোটিন তৈরি হয়, সেই সিকোয়েন্সটাকে একটা কোডন, তা সেই সিকোয়েন্সটাকে জিন বলে। তাহলে জিন সম্পর্কে কিন্তু একটা কোশ্চেন আসে, সেটা কি যদি ডিফাইন না করা যায় তাহলে হলো না। এটা কিন্তু বলতে হবে, প্রত্যেককে বলতে হবে যে জিন কি। তো ডিএনএ কন্টেন্টস মেনি জিনস
a combinations of hundreds and thousands of nucleotides. এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটায় দেখো এক্সনস আর ইন্ট্রনস, এখানে এক্সনস লেখা রয়েছে। এর পরের স্লাইডে আমরা আসি। Bacterial chromosome contains a double-stranded molecules of DNA arranged in circular form. লিনিয়ারও হতে পারে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম এই যে ডাবল স্ট্র্যান্ডেড সিঙ্গল ক্রোমোজোম যে কন্টেন করবে তার কোনো মানে নেই। ভিব্রিও কলেরি দুটো থাকে, ভিব্রিও কলেরির দুটো থাকে, তাহলে সিঙ্গল হবে না, সিঙ্গল নাও হতে পারে ক্রোমোজোম, কিন্তু সিঙ্গল নাও হতে পারে। ভিব্রিও কলেরির দুটো থাকে। লেন্থ হচ্ছে 1000 মাইক্রনস। The bacterial DNA contains about 4000 kilobases. The humans have about 3000 kb pairs. Bacteria তাহলে 4000 হইল। The several stretches of DNA don't appear to function as codons. Occurs between the coding sequence of gene called introns. তাহলে কি দাঁড়ালো introns? Introns এরা কোড করতে পারছে কি? Introns থেকে কোডিং হচ্ছে? হচ্ছে না তো। কোডিং কোথা থেকে হচ্ছে তাহলে? যে জায়গা থেকে হচ্ছে সেটা হচ্ছে কোডস আর কল্ড এক্সনস। যেখান থেকে কোডিংটা সম্পন্ন হয় সেটা হচ্ছে এক্সন। ইন্ট্রনটা থেকে কোনো কাজে লাগে না, দুটো স্ট্রেচই থাকে, এক্সট্রন, ইন্ট্রনস। ইন ট্রান্সক্রিপশন, ইন্ট্রনস আর এক্সাইজড when formed RNA before translated by ribosomal protein. তাহলে এখানে কি হলো? এখানে যখন ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ দিয়ে মেসেঞ্জার আরএনএ হচ্ছে, সেখানে এক্সিশন হয়ে গেল, একটু কাটাকাটির কাজ হয়, একটু সার্জারি হলো। সেই সার্জারিতে কি দেখা গেল? দেখা গেল যে ওখানে কি করলো? ইন্ট্রনস আর এক্সাইজড, ইন্ট্রনসকে কেটে ফেলা হলো। কারণ ইন্ট্রনস কি কাজে লাগছিল? ইন্ট্রনস তো কাজে লাগছিল না, নন কোডিং, তাই না? তাহলে ইন্ট্রনসকে ছেটে ফেলা হলো মেসেঞ্জার আরএনএ তৈরি করতে গিয়ে। তাহলে মেসেঞ্জার আরএনএ স্পেশালিটি হচ্ছে that is devoid of any introns. এবার এসো প্লাজমিড। এটা একটা খুব বড় শর্ট নোট, পরীক্ষায় আসে এবং প্লাজমিড সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আমি এখানে ছবি এঁকেছি, এই প্লাজমিডের ছবি। Plasmids are circular extranuclear DNA molecules present in the cytoplasm of the bacteria. কি বলছে? বলছে they are circular extranuclear. ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এখানে কি দাঁড়ালো? এখানে কি দাঁড়ালো? এটা হচ্ছে এক্সট্রানিউক্লিয়ার, মানে খানিকটা ক্রোমোজোম বাইরেও রয়েছে, সাইটোপ্লাজমে রয়েছে, সেই একই রকম সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড। সেটাকে আমরা কি নাম দিলাম? নাম দিলাম হচ্ছে প্লাজমিড। তাহলে ডিফাইন প্লাজমিড, ডেফিনিশন অফ প্লাজমিড দিক থেকে কি লিখতে হবে? লিখতে হবে প্লাজমিডস আর সার্কুলার, এটা গোল, এক্সট্রা নিউক্লিয়ার, নিউক্লিয়াসের বাইরে রয়েছে, ডিএনএ মলিকুলস প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার এটা একটা স্পেশাল ফিচার যে এর প্লাজমিড রয়েছে। Capable of autonomous replication. It is self-replicable. Plasmid নিজে নিজেকে রেপ্লিকেট করতে পারে। And this is the point where it differs with bacteriophage. Bacteriophage নিজে নিজেকে রেপ্লিকেট করতে পারে না। ও ইন্ট্রোডিউসড হয় একটা ব্যাকটেরিয়ার মধ্যে, সেখানে as a virus it hijack the pathway of the bacteria. And with the help of those enzymes, it replicates. তারপর যখন রেপ্লিকেশন হয়ে গেল, তখন সেখান থেকে সে বাইরে চলে এলো এনভায়রনমেন্টে। সো দিস ইজ ব্যাকটেরিওফাজ, বাট হিয়ার ইট ডিফার্স উইথ প্লাজমিড। কোথায় ডিফারেন্স হলো? প্লাজমিড ইজ সেলফ রেপ্লিকেবল, নিজে নিজেকে কিন্তু রেপ্লিকেট করতে পারে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ওয়্যার ইট ডিফার্স উইথ ব্যাকটেরিওফাজ। Can transfer genes from one cell to other. ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের থেকে ও চলে এসছে এক্সট্রা নিউক্লিয়ার, কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ নিয়ে কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে
রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া ও ট্রান্সফার হতে পারে বাই সাম ইউনিক প্রপার্টি। প্রপার্টিগুলো কি? এই ব্যাকটেরিয়ার ফিমরিয়া আছে, এই ফিমরিয়াগুলো স্পেশালি ইউটিলাইজড হয় ফর সেক্স টিউব ফরমেশন। একটা হলো টিউব ফরমেশন হয় ব্যাকটেরিয়া, একটা হলো টিউব ফরমেশন হয় যেটা দিয়ে এই ফিমরিয়াগুলো থেকে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সঙ্গে তার জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে পারে। তাহলে এটা একটা ইউনিক প্রপার্টি। এর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে কি হয়? ট্রান্সফার হওয়ার জন্য ইট ইজ এ ইউনিক কনসেপ্ট যেখান দিয়ে ড্রাগ রেজিস্ট্যান্সি ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে আজকের দিনে এটা একটা মেজর থ্রেট। যাদের প্লাজমিড আছে, যে সমস্ত ব্যাকটেরিয়া ড্রাগ রেজিস্ট্যান্সি আছে, তারা আরেকটা ব্যাকটেরিয়াকে সেটা ট্রান্সফার করতে পারলো। তাহলে প্লাজমিডের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে শুধুমাত্র সেক্স টিউব ফরমেশন নয়, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, স্পেশালি ড্রাগ রেজিস্ট্যান্সি ক্যান বি ট্রান্সফার্ড টু অ্যানাদার রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। These act as vector in genetic engineering. আমরা বিভিন্ন জিন, যেগুলো জিন ব্যাংকে প্রিজার্ভ করে রাখি, সেইগুলোর মধ্যে আমরা প্লাজমিডের মধ্যে অনেক কিছু ইন্ট্রোডিউস করতে পারি, করে সেই প্লাজমিডটাকে জিন ব্যাংকে প্রিজার্ভ করতে পারি ফর মলিকুলার অ্যানালিসিস, ফর ফার্দার ইনভেস্টিগেশনস, এক্সপেরিমেন্টাল প্রসেস, ফর প্রডিউসিং ডিফারেন্ট ভ্যাকসিনস। এই যে ইউনিক অ্যাডভান্টেজ অফ প্লাজমিড, এটা কিন্তু প্লাজমিডকে একটা আলাদা ইম্পর্টেন্স এনে দিয়েছে ব্যাকটেরিওলজিতে। তাহলে প্লাজমিডের রোলটা কিন্তু তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল। যদি আমি জিজ্ঞেস করি যে ইস্টের কি প্লাজমিড আছে, উত্তর হচ্ছে আছে। প্লাজমিড ব্যাকটেরিয়া ছাড়া কোথায় আছে? উত্তর হচ্ছে স্যার ইস্ট সেলে আছে, ইস্টের মধ্যে প্লাজমিড থাকে। তাহলে এটা ভুললে চলবে না। এটা কিন্তু একটা লাইন লিখে যদি নিচে আন্ডারলাইন করে দাও, এটা একটা লাইন লেখার জন্য তুমি 1.5টা নম্বর, অন্তত 2টো নম্বর এক্সট্রা পাবে। তাহলে ইস্ট মধ্যে প্লাজমিড আছে। Plasmid seems to be ubiquitous in bacteria, may encode genetic informations for properties like কি property confer করতে পারে, resistance to antibiotics, bacteriocin productions. এই bacteriocin একটা ইউনিক কনসেপ্ট। bacteriocin একটা কেমিক্যাল সাবস্টেন্স। ব্যাকটেরিয়া যখন একটা পার্টিকুলার কলোনিতে প্রচুর তৈরি হয়ে গেল, মনে করো এস্টেরিশিয়া কোলাই মাল্টিপ্লাই করে করে কয়েক কোটি হয়ে গেছে, তখন ব্যাকটেরিয়া নিজেই নিজেদের পপুলেশনটাকে রিডিউস করে দিতে পারে by producing this bacteriocin. এটা সিউডোমোনার পায়োসিন, এক এক ব্যাকটেরিয়ার এক এক নাম। তাহলে bacteriocin is that product by which bacteria can reduce their population in a certain colony. Enterotoxin is a type of toxin and enhanced pathogenicity. প্যাথোজেনিসিটিটা কিন্তু ব্যাকটেরিয়া বাড়াতে পারে। একটা ব্যাকটেরিয়া যখন আরো কিছু জিন পেল অন্য একটা ব্যাকটেরিয়া থেকে, তখন সে ব্যাকটেরিয়া তার ভিরুলেন্স ফ্যাক্টরকে অবশ্যই বাড়িয়ে ফেলেছে। ইট প্র্যাকটিক্যালি গিভিং দ্যাট পার্টিকুলার ব্যাকটেরিয়া দ্য সার্ভাইভাল বেনিফিটস, বেঁচে থাকার মতো রসদ। একটা ব্যাকটেরিয়া একটা স্ট্রেপ্টোমাইসিনে মরে যাচ্ছে, সাডেনলি সে অ্যাকোয়ার করলো স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট জিন, বাই হুইচ ইট ক্যান নাও সার্ভাইভ অ্যান এনভায়রনমেন্ট where streptomycin is charged. তাহলে ব্যাকটেরিয়ার সার্ভাইভাল বেনিফিট থ্রু প্লাজমিড ব্যাকটেরিয়া অ্যাকোয়ার করতে পারে। এটা একটা ইউনিক কনসেপ্ট অফ প্লাজমিড। ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ ক্রোমোজোমাল ডিএনএ। আমি এখানে দেখিয়েছি ছবি এঁকে যে এই প্লাজমিড কোনো কোনো সময়, এটা এটা এখানে হবে না, প্লাজমিড ভেতরেই, এটা তো সেক্স টিউব ফরমেশন হলো। প্লাজমিড কোনো কোনো সময় ফ্রি ফর্মে নাও থাকতে পারে। প্লাজমিড সবসময় যে এক্সট্রা নিউক্লিয়ার থাকবে তার না মানে নেই, মাঝে মাঝে কিন্তু ফ্রি ফর্মে নাও থাকতে পারে, ইন্টিগ্রেটেড ফর্মে থাকতে পারে উইথ দি ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। ক্রোমোসোমের মধ্যেই ইন্টিগ্রেটেড থাকতে পারে, তাকে তখন বলা হয় এপিজোমাল ফর্ম অফ প্লাজমিড। তাহলে প্লাজমিড ক্যান এক্সিস্ট অ্যাজ বিং ইন্টিগ্রেটেড ইন দ্য chromosome of the bacteria
which is known as episomal form of plasmid. এখানে you can see the picture. এখানে দেখো এই প্লাজমিড ইন্টিগ্রেটেড হয়ে গেছে, এই যে কালারটা দিয়ে ইন্টিগ্রেটেড হয়ে গেছে ক্রোমোজোমের সঙ্গে, তাই তাকে বলা হচ্ছে এপিসোমাল ফর্ম। Potentials of plasmid. Plasmids can be self-transmissible and non-transmissible. এটা self-replicable, self-transmissible কিছু আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিছু আবার যায় না। Transfer the sex and drug resistance with the help of restriction endonuclease. Cutting enzyme, restriction endonuclease হচ্ছে কাট করে, কোনো একটা জিনে ঢুকতে গেলে সেখানটা কাট করতে হবে, কাট করে তারপর নিজেকে সেখানে ইন্টিগ্রেট করতে হবে। তো সেই এনজাইমটা ওদের সঙ্গেই থাকে, যাই জন্য যে কোনো একটা গিয়ে জিনে, যে কোনো একটা গিয়ে ডিএনএতে সেখানে কাট করে সেখানে ঢুকতে পারে। দ্য ক্লাসিফিকেশন অফ প্লাজমিড। প্লাজমিডকে কিভাবে ক্লাসিফাই করা যায়? প্লাজমিডের একটা ইউনিক কনসেপ্ট হচ্ছে incompatibility typing. Plasmid, they don't accommodate others which are similar. একরকম প্লাজমিড একই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না। যখন রামায়ণে রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তখন একটা কথা উঠে এসেছিল যে একই আকাশে দুটো চাঁদ থাকে না বা দুটো সূর্য থাকে না। মানে রাবণ এমন শক্তিশালী ছিলেন, তাকে রামের সঙ্গে তুলনা করা হতো। ঠিক সেরকমই একই সেলের মধ্যে একই রকমের প্লাজমিড দুটো থাকে না। দ্য আদার মেথডস, তার মানে কি ডিফারেন্ট টাইপ অফ প্লাজমিড ক্যান এক্সিস্ট ইন এ সিঙ্গল ব্যাকটেরিয়া, বাট সিমিলার টাইপ অফ প্লাজমিড নেভার। একই রকমের প্লাজমিড একই ফাংশনের কিন্তু দুটো একসঙ্গে থাকে না। এটাকে দিয়ে প্লাজমিড ইনকম্প্যাটিবিলিটি টাইপিং বলে একটা টাইপিং হয়, সেই টাইপিং করে আমরা ধরতে পারি যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্যাট প্লাজমিড। সিমিলারলি দ্য আদার মেথডস অফ ক্লাসিফিকেশন হচ্ছে সেন্ট্রিফিউগেশনস করে, ইলেকট্রোফোরেসিস করে, আর জেনেটিক মেথডস সেপারেশন করে প্লাজমিডকে আলাদা করা যায়। সো দেন হোয়াট ইজ জেনোটাইপ অ্যান্ড ফেনোটাইপিক ভ্যারিয়েশনস? The genome, that is the sum total of genes that make up the genetic apparatus of the cell established as genotype. যত জিন রয়েছে, যত ট্রিপলেটস রয়েছে, সব ট্রিপলেটস এর আলাদা আলাদা করে একটা অ্যামিনো অ্যাসিডস বা একই অ্যামিনো অ্যাসিডস অন্যান্য ট্রিপলেটস থেকে হচ্ছে, হোয়াট এভার ইট মে বি, প্রচুর জেনোমিক ম্যাটেরিয়ালস থেকে ফেনোটাইপিক এক্সপ্রেশন হলো, পলিপেপটাইডস হলো। সেই একসঙ্গে যত জিন আছে সেই জিনগুলোকে একসঙ্গে বলছে জেনোম বা জেনোটাইপ অফ দি ব্যাকটেরিয়া। The hereditary constitution of cell transmitted to its progeny. একটা ব্যাকটেরিয়া থেকে তার যত সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আরেকটা ব্যাকটেরিয়া ট্রান্সমিটেড হয়ে গেল। The phenotype is a physical expression in an environment. একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে একটা জিন এক্সপ্রেস করলো, একটা জিন এক্সপ্রেস করলো না। কেমন হতে পারে দেখো, তোমরা ল্যাক ওপেরন পড়েছো। ল্যাক ওপেরন ইজ এন ইউনিক এক্সাম্পল অফ দ্যাট। যখন ল্যাকটোজ এলো তখন এস্টেরিশিয়া কোলের রিপ্রেসর মলিকুলটা খুলে গেল, তখন বিটা গ্যালাক্টোসাইডের সিনথেসিস শুরু হয়ে গেল। দ্যাট পার্টিকুলার জিয়া জেড ওয়াই অ্যান্ড এ রেসপন্সিবল ফর প্রডিউসিং বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েজ অ্যান্ড অ্যাসিটিলেজ, they are stimulated. They are stimulated now. They start expressing their gene and beta galactosidase and permeases are synthesized. That is the concept of lactose fermentation, lac operon gene. তাহলে এখানে সেটা হলো ফেনোটাইপ ইজ দ্য ফিজিক্যাল এক্সপ্রেশন ইন অ্যান এনভায়রনমেন্ট। আবার একটা এক্সাম্পল আছে, যেমন সালমোনেলা টাইফি, দ্য কজেটিভ এজেন্ট অফ টাইফয়েড ফিভার। এটা কিন্তু মোটাইল এবং এর পেরিট্রাইকাস ফ্ল্যাজেলা আছে, চারপাশেই ফ্ল্যাজেলা আছে। যদি তুমি এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটাকে ফেনল আকারে কালচার করো তাহলে এর কিন্তু এক্সপ্রেশন হবে না, এর ফ্ল্যাজেলা এক্সপ্রেস করবে না, তখন ইট ইজ নন মোটাইল। আবার তুমি সেটাকে ফেরত নিয়ে গিয়ে ম্যাককনকি মিডিয়া কালচার করো, আবার মোটিলিটি ফেরত আসবে। তাহলে এ পার্টিকুলার টাইপ অফ জিন which are expressed in a particular situation, in a particular condition, cannot express itself in another conditions. So it is environmental dependent. সেটাই বলেছে ফেনোটাইপিক এক্সপ্রেশন নিয়ে।
exhibit different phenotypes, এই গল্পটা লিখেছি, appearance differs in different situations, typhoid bacilli flagellated normally, but when grown in phenol agar don't show flagella. Lactose fermentation in E. coli depended on beta galactosidase, lacoperon, এটাও কিন্তু এর একটা এক্সাম্পল। দিস ইজ lacoperon, তোমরা এটা জানো। নেক্সট পয়েন্ট, পড়তে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে আমরা আগে সেগুলো আলোচনা করে নিচ্ছি, পরের দিন আমরা ঢুকে পড়বো জেনেটিক্সের আসল কনসেপ্টে। আজকে হচ্ছে আরেকটা কনসেপ্ট আমরা পড়ে শেষ করব, সেটা হচ্ছে মিউটেশন। এটা আমরা জিজ্ঞেস করি, যেমন জিন জিজ্ঞেস করি, কোডন জিজ্ঞেস করি, ঠিক সেরকমই পরীক্ষায় আরেকটা জিনিস জিজ্ঞেস করি। প্লাজমিড যেমন শর্ট নোট, ঠিক এখানে আসে মিউটেশনস। হোয়াট ইজ মিউটেশন, এটা আমরা ধরবো পরীক্ষায়। মিউটেশন কি, এই তিনটে শব্দ না বললে আমরা মানব না। র্যান্ডম, আনডাইরেক্টেড অ্যান্ড হেরিটেবল ভ্যারিয়েশনস অফ alteration in the nucleotide sequence at some point of DNA. এই পার্টিকুলার টার্মিনোলজি যদি তিনটে না থাকে মাইক্রোবায়োলজিতে কোনো নম্বর নেই। তুমি মিউটেশন লিখেছো, অনেক কথা লিখেছো, আমরা মানি না, মানব না। এই তিনটে শব্দ লেখা থাকা চাই, বইয়ের মধ্যে ভালো করে দাগ দিয়ে রাখবে। বইয়ে যদি না থাকে তাহলে লিখে রাখবে, হেরিটেবল, আনডাইরেক্টেড অ্যান্ড র্যান্ডম চেঞ্জেস ইন দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ ব্যাকটেরিয়াল genome. পরিষ্কার লেখা থাকা চাই, দিস ইজ মিউটেশন, দিস ইজ মিউটেশন অ্যান্ড দিস ইজ মিউটেশন। প্রত্যেককে আমরা জিজ্ঞেস করবো হোয়াট ইজ মিউটেশন। সো মিউটেশন ইজ এ র্যান্ডম, আনডাইরেক্টেড অ্যান্ড হেরিটেবল ভ্যারিয়েশনস where there is alteration in nucleotide sequence at some point of DNA. এটা লেখা হয়েছে তো। Mutations in bacteria, altered nucleotide sequence expresses new or altered characteristics. কেন না, প্রোটিনটা পাল্টে গেল, যেটা নিউক্লিওটাইড সিনথেসিস হচ্ছিল সেটা আর হলো না। মনে করো যে কোনো একটা ট্রিপলেট থেকে একটা প্রোটিন সিনথেসিস হওয়ার কথা ছিল, এইগুলো ট্রিপলেট, এর থেকে একটা পার্টিকুলার প্রোটিন তৈরি হওয়ার কথা ছিল, আর্জিনিন, লিউসিন, ভ্যালিন তৈরি হওয়ার কথা ছিল। এখানে মিউটেশনস হয়ে গেল, আরেকটা অন্যরকম কিছু এলো। তাহলে এই সিনথেসিস করে যেটা হওয়ার কথা ছিল সেটা আর হলো না, এর নেচারটা পাল্টে গেল। লিউসিনটা মনে করো আর হলো না, তাহলে এর ফাংশনটাও রইলো না, এবং এমন কিছু একটা তৈরি হলো যা এই ব্যাকটেরিয়ার কাছে একেবারে নতুন। তাহলে এখানে একটা পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে মিউটেশন হয়ে গেল। মিউটেশন হয়ে গেলে কি হলো, যে ক্যারেক্টারিস্টিক্সটা অল্টার হয়ে গেল। মিউটেশন ব্যাকটেরিয়াকে সার্ভাইভাল বেনিফিট দেয়। কিভাবে দেয়? সার্ভাইভাল বেনিফিট দেয় হচ্ছে, ব্যাকটেরিয়া মনে করো পেনিসিলিন, সে একটা পার্টিকুলার সেলওয়ালে, ব্যাকটেরিয়ার একটা পার্টিকুলার সেলওয়ালে একটা পার্টিকুলার প্রোটিনে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে বাইন্ড করে। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন অফ দ্য সেলওয়ালে বাইন্ড করে তারপর তার ফাংশন করে। এবার এই বাইন্ডিং প্রোটিনটা যদি ব্যাকটেরিয়া চেঞ্জ করে ফেলতে পারে, ফ্রম পিবিপি মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন টু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এ, পিবিপি এ, সাম পয়েন্টে একটুখানি চেঞ্জ হয়ে গেল, দেন পেনিসিলিন এসে কোথায় বাইন্ড করবে, কার সঙ্গে বাইন্ড করবে? তাহলে বাই পারফর্মিং slightest of mutations, alteration of the cell wall of the bacteria can avoid penicillin binding. এটা একটা ইউনিক এক্সাম্পল, যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে হয়, যে প্রোটিনে হয় তার নাম পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। বাই অল্টারেশন অফ দ্যাট, বাই মিউটেশন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন A1 আর A2, হোয়াটএভার ইট মে বি, A2, তাহলে যদি হয় তাহলে সেখানে কি হলো, যে পেনিসিলিনটা আর বাইন্ড করতে পারলো না, তাহলে পেনিসিলিন ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তাহলে কিভাবে ব্যাকটেরিয়া ড্রাগ রেজিস্ট্যান্সিটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, জাস্ট ভেবে দেখো ইম্পর্টেন্সটা। দ্য ফেনোটাইপিক, এখানে সার্ভাইভাল বেনিফিট এসে গেল, ব্যাকটেরিয়াকে পেনিসিলিন আর মারতে পারলো না, বেঁচে গেল ব্যাকটেরিয়াটা। দ্য ফেনোটাইপিক ভ্যারিয়েশন অকার্স when genes changes in response to environment, but it is reversible. ওই যে গল্পটা বললাম, সালমোনেলা টাইফি ফ্ল্যাজেলেটেড, যখন তুমি ফেনল আকারে করলে তখন তার ফ্ল্যাজেলা রইল না, আবার তুমি রিভার্ট করো, ওকে ম্যাককনটিমিডিয়া কালচার করো, আবার তার ফ্ল্যাজেলা ফিরে আসবে। সো ইট ইজ রিভার্সেবল। এই যে একটা পার্টিকুলার জায়গায় জিনটা রয়েছে তো,
কিন্তু জিনটা এক্সপ্রেস করতে পারলো না। তাহলে মিউটেশনস কি দাঁড়ালো? অল্টারেশন অফ দ্য সেগমেন্ট, ব্যাকটেরিয়াকে সার্ভাইভাল বেনিফিট দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফেনোটাইপিক এক্সপ্রেশনটা রিভার্সিবল। ক্লাসিফিকেশনস অনেকভাবে হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিউটেশনস। ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করছে, হাজার হাজার বার মাল্টিপ্লাই করতে করতে টু সাম পয়েন্ট দু একটা ব্যাকটেরিয়া কিন্তু মিউটেশনস এমনি একটা অল্টার্ড অন্যরকম একটা জেনেটিক সিকোয়েন্স আসতে পারে, এটা স্পন্টেনিয়াসলি হতে পারে। Each gene undergoes the mutation at a fixed frequency. Bacteria undergo mutations at 10 to the power 4 to 10 to the power 10. 10 to the power 4, 10 to the power 10 যদি হয় তাহলে কিন্তু হতে পারে। আমরা দেখেছি কালচারে, যেমন ধরো স্টাফিলোকক্কাস অরিয়াস। স্টাফিলোকক্কাস অরিয়াস একটা গোল্ডেন ইয়েলো পিগমেন্ট দেয়, একটা কালার দেয়। তার যখন গ্রোথ হয় তখন গ্রোথে একটা গোল্ডেন ইয়েলো, একটা সোনালি সুন্দর রং দেখা যায়। সেই স্টাফিলোকক্কাস অরিয়াসকে তুমি ল্যাবরেটরিতে আমাদের কালচার করতে 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 অনেক পরে দেখা গেল যে গোল্ডেন ইয়েলো পিগমেন্টটা আর নেই, গোল্ডেন ইয়েলো পিগমেন্টটা চলে গিয়েছে। তখন তার মানে কি হলো, যে অনেক মাল্টিপ্লাই করতে করতে ওর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স একটু পাল্টে গেল। আবার ইনডিউস করা যায়, তাহলে কি করা গেল? একটা স্পন্টেনিয়াসলি হলো, আরেকটা কি হলো? ইনডিউসড হলো। ইনডিউসডটা মিউটেশনে কি করে হলো? ইনডিউসড হলো যদি কার্সিনোজেনিক এজেন্ট, ইউভি রেজ, অ্যালকালাইটিং এজেন্টস, অ্যাক্রিলিন ডাইস, হ্যাঁ, এই যে সিগারেট স্মোকিং করে দীর্ঘদিন ধরে 2-3 বেঞ্চ পাইরিন, এগুলো কিন্তু মিউকোসাল লেভেলে একটা অল্টারেশন করতে পারে, একটা মিউটেশন ইনভাইট করতে পারে, ইনডিউস করতে পারে। তাহলে এটা ইনডিউসড হলো, একটা স্পন্টেনিয়াস হলো, নিজে নিজে হলো, অনেক মাল্টিপ্লাই করতে করতে একটা হয়ে গেল, আর একটা ইনডিউসড হলো। তুমি ইনডিউস করলে কি করে? যেমন ধরো অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিতে দিতে একটা মিউটেশন হয়ে গেল। তো এগুলো কিন্তু এই অ্যালকালাইটিং এজেন্টস বলো, ইউভি রেজ বলো, তার থেকে মিউটেশনস হতে পারে। এবার এলো টাইপস অফ মিউটেশনস, কিরকম কিরকম মিউটেশনস হয়। আচ্ছা, এখানেই ছবি আছে। পয়েন্ট মিউটেশন, ট্রানজিশন, ট্রান্সভার্সন। এই পয়েন্ট মিউটেশনস এটা লিখে নাও, আজকের দিনে বইগুলোতে খুব একটা বেশি লেখা নেই, কিন্তু মিউটেশন শর্ট নোট আসলে 2-4টে কথা তো লিখতে হবে। তাহলে মিউটেশনের ইম্পর্টেন্স কি, তারপরেই আসবে টাইপস অফ মিউটেশনস। এই টাইপস অফ মিউটেশনসের মধ্যে এই কটা জিনিস জানলেই চলবে, আর অনেক কিছু আছে সেগুলো তোমাদের না জানলেও চলবে, না পড়লেও হবে। পয়েন্ট মিউটেশনস জানতে হবে। একটা পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকুলার বেস চেঞ্জ হয়ে গেল, পয়েন্ট মিউটেশন। তা আবার কিরকম হয়? ট্রানজিশন হতে পারে, ট্রান্সভার্সন হতে পারে, আমি দেখাবো স্লাইডে। আর মাল্টি সাইট মিউটেশনস মানে অনেকগুলো জায়গায় মিউটেশনস হচ্ছে, সেটা আবার হতে পারে ডিলিশন, ইনভার্সন, ডুপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন। মনে রাখবার ট্রিকটা কি? ডিডা। এই ডিডাটা যদি মনে রাখো তাহলে মাল্টি সাইট মিউটেশনসটা মনে হয়ে গেল। দেখো, ডিলিশন, ইনভার্সন, ডুপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, ডিডা। এখানে দেখো মিউটেশন, পয়েন্ট মিউটেশন, তাহলে কি হলো? ট্রানজিশন হলো কি? এই পিউরিনকে পিউরিন দিয়ে রিপ্লেস করেছে, একটা পিউরিনকে আরেকটা পিউরিন দিয়ে রিপ্লেস করেছে, হলো একটা পিরিমিডিনকে একটা পিরিমিডিন দিয়ে রিপ্লেস করেছে। তাহলে এইটা হলো ট্রানজিশন, যখন একটা পিউরিনকে একটা পিউরিন দিয়ে, একটা পিরিমিডিনকে একটা পিরিমিডিন দিয়ে রিপ্লেস করেছে, সেটা হলো ট্রানজিশন। কেমন? এটিকে তুমি টিএ করলে, এই পিউরিনকে পিউরিন দিয়ে জি দিয়ে করলে, এটি আছে, তুমি কি করলে? জিটি। তাহলে হলো এটা তোমার হলো ট্রানজিশন। ট্রান্সভার্সন, একটা পিউরিনকে পিরিমিডিন দিয়ে রিপ্লেস করবে, হলো এটি আছে। মনে করো তুমি পিউরিন আছে, সেটাকে তুমি কি করলে? টিটাকে না এটাকে, কোনটাকে রিপ্লেস করবে? পিউরিন কোনটা আছে এর মধ্যে? এ আছে, তাহলে একে পিরিমিডিন দিয়ে করবে, একটা পিরিমিডিনের নাম বলো। জি, জিটি করে দিল। মিউটেশন তো সে তো তোমার ওই পুরনো ছক অনুযায়ী হবে না, এ টি জি সি এরকম অনুযায়ী হবে না, মিউটেট হয়ে গেল, সে গিয়ে লেগে গেল। তাহলে একটা পিউরিনকে পিউরিন দিয়ে, পিরিমিডিনকে পিরিমিডিন দিয়ে যখন করলে সেটা হলো ট্রানজিশন। আবার যখন একটা পিউরিনকে পিরিমিডিন দিয়ে করলে তখন সেটা হয়ে গেল ট্রান্সভার্সন। এটা বোঝা গেল? মিউটেশন হচ্ছে, অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে, তো এটা তো নর্মাল নয়, অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে, তবেই তো জেনেটিক কোডটা পাল্টে গেল, তবে তো হবে।
মিউটেশন টাইপ চেঞ্জ অফ মাল্টিপল নিউক্লিওটাইডস, অনেকগুলো হলো। যেমন ধরো একটা ফ্রেম রয়েছে এরকম এ এ এ এ জি টি জি সি সি, এর এ এ টি থেকে লিউসিন, এ জি টি থেকে সেরিন, আর জি সি সি থেকে আর্জিনিন তৈরি হয়। এবার কি হলো যে একটা সি এখানে আমরা ইনসার্ট করে দিলাম, ওই অ্যাডিশন বলে একটা গল্প আছে, আগের স্লাইডে দেখলে। এবার অ্যাডিশন হয়ে গেছে, ধরো এখানে একটা সি এসে বসেছে, এই যে সি এটা এসে বসেছে, এটা বসার সঙ্গে সঙ্গে কি হলো, ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। এই সিটা এসে কি করলো, তখন এটিটা লিউসিনই আছে, কিন্তু সি এ জি এসে গেল, এখানে কিন্তু এজিটি ছিল, সেরিন হচ্ছিল, এখন সি এ জি এসে গেল, গ্লুটামিন এসে, তার নেচারটা পাল্টে গেল, কি সিনথেসিস করছে সেটা পাল্টে গেল। তাহলে উইথ দ্য অ্যাডিশন অফ সি দ্য ফ্রেমটা কিন্তু শিফট হয়ে গেল। তাহলে একে আমরা বললাম ফ্রেম শিফট। একটা ইনসারশন এক্সাম্পল দিয়ে ফ্রেম শিফট মিউটেশনটা সহজেই তোমরা দেখাতে পারবে। তাহলে এখানে গ্লুটামিন এসে গেল, এখানে কিন্তু এটাও শিফট হয়ে গেছে, জিসিসি ছিল এখানে টিজিসি হয়ে গেছে, সিস্টেইন এসে গেল। তাহলে এন্টায়ার প্রোটিন সিনথেসিসের নেচারটা পাল্টে গেল বাই দিস ফ্রেম শিফট ইনসারশন। The multiple mutations causes extensive chromosomal rearrangement. অনেকগুলো যদি হয় তাহলে এক্সটেন্সিভ হয়ে গেল না, ফ্রেম শিফটটা শিফট হয়ে গেল, অনেকগুলো কিন্তু প্রোটিন সিনথেসিস যে চেনটায় হতো সেটা পাল্টে গেল। মিসসেন্স মিউটেশন হচ্ছে ট্রিপলেট কোড ইজ অ্যাক্টেড সো as to specify an amino acid different from that normally located at a particular positions in the protein. যে প্রোটিনটা সিনথেসিস হওয়ার কথা ছিল সেই প্রোটিনটা আর হলো না, ঠিক আগেরটাই, আগের স্লাইডেই তাই, যেই প্রোটিনটা সিনথেসিস হওয়ার কথা ছিল সেরিন, সেটা হলো না, তাহলে গ্লুটামিন হলো। তাহলে এই যে প্রোটিনটা সিএজি, এই সিএজি কি করলো, এটা কিন্তু সেন্সটা পাল্টে দিল, মিসসেন্স। আর ননসেন্স তো তোমরা জানো, ডিলিশন অফ নিউক্লিওটাইড উইদিন এ জিন মে কজ প্রিম্যাচিওর পলিপেপটাইড চেন টার্মিনেশন বাই ননসেন্স কোডন। এমন একটা মিউটেশন হলো যে উগা উয়া আর ওয়া গেসে বসে গেল, তাহলে আর সিনথেসিস হলো না, তাহলে সেটা হয়ে গেল ননসেন্স মিউটেশন। এমন একটা মিউটেশন করলো যে কার কিছু হলো না, কাজের হলো না। টাইপস অফ মাল্টিসাইট মিউটেশনস দেখো, ইনভার্সন, এ বি সি এরকম হওয়ার কথা ছিল, এ বি সি ডি ই এফ হওয়ার কথা ছিল, সি এসে বসে গেল। ডুপ্লিকেশন, এ বি সি ডি ই এফ জি হওয়ার কথা ছিল, ই ই এফ হয়ে গেল। ডিলিশন, এ বি সি ডি ই হওয়ার কথা ছিল, ইটা নেই। ইনসারশন, এ বি সি ডি ই এফ হওয়ার কথা ছিল, একটা ইনসার্টেড হয়ে গেছে, এস। সাবস্টিটিউশনস, এ বি সি ডি ই এফ, দেখো সাবস্টিটিউশন, টিটা এসে গেছে, বি কে পাল্টে টি এসে গেছে। তাহলে এটা সিম্পলি মনে রাখতে পারো বাই দিস চার্ট যে মাল্টিসাইট মিউটেশনস কিভাবে হয়েছে। মিউটেশনস, লিদাল মিউট্যান্ট, mutations involving the vital functions are non-viable. শরীরে এমন কিছু মিউটেশনস হলো, যেমন হার্টকে নিয়ে যদি কোনো মিউটেশন হয়ে যায় সেটা শরীর মেনে নেবে না, সেটা অ্যাপোপ্টোসিসে চলে যাবে, সেই মিউটেশনটাকে অ্যালাউ করা হবে। লাংকে নিয়ে হয়ে গেল আনঅ্যাকসেপ্টেবল মিউটেশনস, সেটাকে আমরা মেনে নেব না, সেই মিউটেশনটাকে আমরা ডিলিট করে দিলাম। দ্যাট ইজ লিদাল মিউট্যান্ট, যেটা তৈরি হয়েছিল কিন্তু সেটা ভাইটাল ফাংশনকে হ্যাম্পার করতে পারে বলে শরীর সেটাকে অটো ডিলিট করতে পারে। The conditional lethal mutant may be able to live under certain conditions. Common example is temperature sensitive or TS mutant that lives at 35 degrees centigrade but not at 39 degrees centigrade. কিছু মিউট্যান্ট তৈরি হলো যেটা একটা পার্টিকুলার টেম্পারেচারে বেঁচে থাকে, একটা পার্টিকুলারে বাঁচে না। এটাকে কাজে লাগিয়েছিলাম আমরা কোথায় জানো, কোভিড ভ্যাকসিন তৈরি করার সময় থার্মোটলারের মিউট্যান্ট তৈরি করেছিলাম ন্যাজাল স্প্রে। এই ন্যাজাল স্প্রে নাকের টেম্পারেচার অ্যান্টেরিয়ার নেরিসে কত না 27 থেকে 35, এর বেশি না, কিন্তু লাঙে ভেতরে যখন চলে গেল 37। তাহলে এমন মিউটেশন আমরা দিলাম যে মিউটেশনটা সার্ভাইভ করলো অ্যান্টেরিয়ার ন্যারিসে, কিন্তু ভেতরে গিয়ে সার্ভাইভ করলো না। তার অ্যাডভান্টেজ কি হলো, অ্যান্টেরিয়ার ন্যারিসে ও কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারলো, অ্যান্টেরিয়ার ন্যারিসে গিয়ে অ্যান্টিবডি তৈরি করতে পারলো, সেই অ্যান্টিবডিটা সারা শরীরে ছড়িয়ে পড়লো, তখন সেটা অ্যাক্টিভ। কিন্তু যদি মিউট্যান্টস শরীরের ভেতরে যায় তখন তো সে ফ্যাটালিটি করতে পারে, সেটা কিন্তু হলো না। ও যখন ভেতরে গেল তখন শরীর তার ইমিউন সিস্টেম দিয়ে মেরে ফেললো, টেম্পারেচার দিয়ে তাকে মেরে ফেললো।